নারীর স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার বিষয় নয়, এটি মানসিক, সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে। কিন্তু দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও অপুষ্টি নারীর স্বাস্থ্যের বড় বাধা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে। কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব ও বয়োবৃদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্নের প্রয়োজন। তাই নারীর স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। স্বাগত নভিলন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রিনেটার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় আইভিএফ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট। আলোচনা করতে আমাদের সাথে আছেন স্ত্রী প্রসূতি ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার লিজা চৌধুরী। ম্যাডাম অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং ফাউন্ডার অফ ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত ছিলেন আর্ম ফোর্স মেডিকেল কলেজ ও সিএমএইচ ঢাকা, এবং চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট হিসেবে এখন কর্মরত আছেন উত্তরা ফার্টিলিটি সেন্টারে। ম্যাডাম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের বিষয় আইভিএফ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে। এই বিষয়ে কোনো আলোচনা থাকলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন, এবং প্রশ্ন করার সময় অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। চলে যাচ্ছি আলোচনায়। ম্যাডাম, আমরা তো জানি যে প্রত্যেকটা পরিবারে সন্তান আসলে অত্যন্ত আশীর্বাদের মতো, কিন্তু পুরো বিশ্বে দেখা গেছে অনেক দম্পতি নানা কারণে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানের এখন উন্নত হয়েছে এবং তার মধ্যে অন্ধকারে আসার আলো হচ্ছে আইভিএফ। শুরুতে একটু জানতে চাই দর্শকদের জন্য আইভিএফ বিষয়টি কি? ধন্যবাদ ফারজানা। আইভিএফ যে ইনফার্টিলিটি চিকিৎসার যে টেকনোলজিক্যালি অ্যান্ড অ্যাডভান্সড টার্সিয়ারি কেয়ার ফর দ্য ইনফার্টাইল কাপল। তো আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে আমরা যে ভ্রূণটা সেটা হচ্ছে শরীরের বাইরে তৈরি করে থাকি, যেটা ন্যাচারালি গড গিফটেড হচ্ছে। সেই ভ্রূণটা তৈরি হয় ফ্যালোপিয়ান টিউবে, যে টিউব আছে সেখানে তৈরি হয়। আমরা এই কাজটা আমরা যেহেতু বন্ধ্যাত্বের নানান ধরনের কারণের জন্য আমরা এটাকে বাইরে তৈরি করি, এবং এটা যখন একটা স্টেজে চলে আসে তখন সেটাকে আমরা সেই ভ্রূণটাকে প্রতিস্থাপন করি মায়ের গর্ভে। পুরোটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। ভ্রূণ যেটা প্রতিস্থাপন করা হয়, পুরো প্রক্রিয়াটাই এটা, এবং এটা একটা ভেরি অ্যাডভান্স টেকনোলজি। একটু ইতিহাস সম্পর্কে শুরুর দিকেটা জানতে চাই, যে আইভিএফটার ইতিহাসটা কিভাবে শুরু হয়েছে? আইভিএফ এর ইতিহাস বেশ পুরনো। তো একেবারেই প্রথম স্টেপটো অ্যান্ড এডওয়ার্ড ফ্রম ইউকে, যুক্তরাষ্ট্রে ওনারা হর্ন হসপিটাল, এখানে ওনারা প্রথম এই প্রযুক্তির মাধ্যমে যে সন্তান হয় তার নাম লুইস ব্রাউন। পুরো ওয়ার্ল্ডেই সবাই জানেন, এবং এই প্রাপ্তির জন্য ওনারা এই সম্মানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এই দুইজন। এটা হয়েছিল জুলাই মাসে 1978 সালে। এরপর ঠিক তার 3 মাস পরে আমাদেরই এই সাবকন্টিনেন্টে এবং আমাদের বাংলাদেশ থেকে একজন ছিলেন প্রফেসর বিএন চক্রবর্তী, এবং এই প্রযুক্তি দিয়েই উনি তৈরি করেছিলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। এই 78 সালে অক্টোবর মাসে একটি মেয়ে শিশু হয়েছিল, দুর্গা নাম রেখেছিল তার, এবং ভালো নাম ছিল কানুপ্রিয়া আগরওয়ালা। এবং আমাদের যে সামাজিক, ধর্মীয় এবং মানে পশ্চাৎপদ চিন্তায় জন্য ওনারা পেয়েছিলেন অ্যাওয়ার্ড, নোবেল প্রাইজ, এবং আমাদের ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে আত্মহত্যা করতে হয়েছিল। তাকে এত বেশি নেগেটিভলি তাকে মান সম্মান হানি, তার জন্য মামলা, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবং এই জন্য তাকে করা হয়েছিল। অনেক কিছু ডেপ্রাইভ করতে করতে উনি কিন্তু আত্মহত্যা করেছিলেন। তো সেই 78 সাল থেকে আইভিএফ প্রক্রিয়ার শুরু হয়েছে। মানে একটু জানতে চাই যে আইভিএফ, যেহেতু আপনি বলছিলেন যে প্রথম দিকে কিন্তু বিভিন্ন রকমের বিরূপ প্রতিক্রিয়া ছিল, আসলে এই যে বিরূপ প্রতিক্রিয়া এছাড়া আর কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল শুরুর দিকে? শুরুর দিকে তো মানুষের জানা ছিল না, এবং মানুষ ভাবতো যে এটা সম্পূর্ণই প্রাকৃতিক, এটার কোনো চিকিৎসা বা এটার বৈজ্ঞানিক কোনো চিকিৎসা হয় না। এই জন্য সব জায়গায় নেগেটিভ
আইডিয়া ছিল, তার সাথে ধর্মীয়, সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের কুসংস্কার এবং গোঁড়ামি ছিল, দৃষ্টিভঙ্গিটাই ছিল পিছন দিকে। একটু বর্তমান আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে প্রথম আইভিএফ বেবি হয় হীরামণি মুক্তা 2001 সালে, আমাদের প্রফেসর পারভিন ফাতেমা ম্যাডাম ওনার হাত ধরেই এসেছিল। আর আমাদের সিএমএইচে আমরা 2018 সালের মার্চ মাসে আমাদের প্রথম আইভিএফ বাচ্চা হয় আমরা সিএমএইচে শুরু করার পরে। আমরা তো একদমই প্রাথমিক অবস্থা অর্থাৎ আইভিএফ কিভাবে শুরু হয়েছে বাংলাদেশে সেটাও জানলাম। একটু বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই যে বর্তমানে আসলে এই আইভিএফ জনসাধারণের দোরগোড়ায় পৌঁছেছে কিনা। এটা আগে তো ছিল, ল্যাব ফ্যাসিলিটি এত ছিল না, টেকনোলজি এত ইমপ্রুভ বা এত বেশি ছিল না, এবং চিকিৎসার যে সাকসেস রেট সেটাও অনেক কম ছিল, 10 to 15%। তো আজকাল মানুষের যে ভয়, ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার, দ্বিধা, এগুলো কিন্তু অনেকটাই কেটে গেছে, কিন্তু আমাদের দেশে এখনও এগুলো আছে। তো আমাদের পাশের দেশে যেহেতু ওরা অনেক পুরানো আগে থেকে করছে, ওরা অনেক এগিয়ে গেছে। আমাদের নেইবারিং চায়না, মানে আমাদের এই এশিয়ান কান্ট্রিতেও কিন্তু অনেক এগিয়ে গেছে। তো আমাদের দেশে এখন পর্যন্ত আমরা পিছিয়ে আছি, কিন্তু এখন শুরু হওয়ার পর থেকে অনেকগুলো আইভিএফ সেন্টার হয়েছে এবং মানুষ জানে এবং চিকিৎসা নিচ্ছে। একটু সাফল্যের হার সম্পর্কে জানতে চাই যে এখন সাফল্যটা কেমন আসছে। সাফল্যর এটা শারীরিক, রোগীর বয়স, তার শারীরিক অবস্থা, অন্যান্য ধরনের যে কোমরবিডিটি সেগুলো কীরকম আছে, তার ডিম্বাণুর পরিমাণ, মানে আমরা ওভারিয়ান রিজার্ভ, এগুলো, স্বামীর যে শুক্রাণু সেটার অবস্থা, সেটার মর্টালিটি, এগুলো সব কিছুর উপরে কিন্তু নির্ভর করে আইভিএফ সাকসেস। তো আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের যে আমাদের তো ডোনার অথবা সারোগেসি, আমরা ডোনার কোনো গ্যামেট নিতে পারি না, বা আমাদের ইসলামে এটা নাই, অনুমোদিত না। তো এটা যদি হয় তাহলে 25 থেকে 30% চান্স। আর যেখানে ডোনার, সারোগেসি এগুলো আছে তাদের কিন্তু ওরা বলছে তাদের প্রায় 50%, 40 to 50% সাকসেস হয় আর কি। একটু প্রযুক্তি সম্পর্কে জানতে চাই যে আইভিএফ এর বর্তমান প্রযুক্তিতে কি কি বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে। কনভেনশনাল আইভিএফ এর পাশে সবচেয়ে বেশি যেটা ইমপ্রুভমেন্ট আমি বলবো সেটা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেটাকে বলা হয় ইক্সি। এটা কি জিনিস? এই ইক্সির মাধ্যমে যে দুর্বল অথবা রিলেটিভলি লেস মোটাইল অথবা অক্ষম যে শুক্রাণুগুলোকে, সেগুলোকে ইনজেকশন করে এই উসাইটের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটার পরে কিন্তু মেল ইনফার্টিলিটির, মানে অনেক বেশি ফিমেল ইনফার্টিলিটির চিকিৎসা নানান ধরনের ছিল, টিউবাল ফ্যাক্টর, ওভুলেশন ইন্ডাকশন এবং অন্যান্য কিছু। কিন্তু ইক্সি হওয়ার আগে যে মেল ইনফার্টিলিটির তেমন কোনো মানে অ্যাডভান্সমেন্ট ছিল না। এই ইক্সি আসার পরে আমাদের সিএমএইচের একটা ঘটনাই বলি। আমাদের এক পেশেন্টের হাজব্যান্ডের আমরা থেকে অন্ডকোষ থেকে মাত্র 5টি শুক্রাণু পেয়েছিলাম। তো তার ওয়াইফের ছিল পিসিও, অনেক উসাইট আমরা পেলাম। তার 5টা ইক্সি করা হলো, 3টা ভ্রূণ হলো, তো আলহামদুলিল্লাহ 3টা ট্রিপলেট তার বেবি হয়েছিল। তো যাই হোক, এরকম স্পার্ম এত কম, এত লেস মর্টিলিটি অবস্থায় আগে কল্পনাও করা যেত না, কিন্তু এই ইক্সি পদ্ধতি আসার পরে মেল ইনফার্টিলিটি চিকিৎসা যুগান্তকারী একটা উদ্ভাবনা হয়েছে। তারপরে আর একটা হচ্ছে ক্রায়োবায়োলজি। সেটা কি, আমরা ভ্রূণকে কিন্তু অথবা আমরা গ্যামেটকে আমরা দীর্ঘদিন ধরে এটাকে কিন্তু ক্রায়ো প্রিজার্ভ করা যায়। তো এই ক্রায়োবায়োলজি আসার পরে আমরা কিন্তু যখন ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি অথবা ফ্রোজেন গ্যামেট, যদি তার ক্যান্সার থাকে, হাজবেন্ড বিদেশে চলে গেছে অথবা বেশি অসুস্থ, আমরা কিন্তু ফ্রিজ করে রেখে দিতে পারি। সেটাকে যদি পরে ট্রান্সফার করি সেটা দিয়েও কিন্তু প্রেগনেন্সি হয়। তাহলে এইটা কিন্তু একটা বড় মানে দিক, হ্যাঁ, পরিবর্তন। আর একটা হচ্ছে আমরা কালচার করে এখন কিন্তু ব্লাস্টোসিস্ট স্টেজে নিয়ে যাই, যেটা ডে 5 পর্যন্ত, আগে যেগুলা 4-8 সেল স্টেজে আমরা ট্রান্সফার করে ফেলতাম, এখন এটাকে আমরা যখন ব্লাস্টোসিস্ট হয় এবং ভালো কোয়ালিটির ব্লাস্টোসিস্ট আমরা যদি ট্রান্সফার করি তাহলে প্রেগনেন্সি রেট অনেক ভালো হয়। এবং আমাদের যে আমরা আরও শুনবো, একটা স্বল্প বিরতির সময় হয়েছে। দর্শক, সময় হলো একটা স্বল্প বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নোভেলন নাইট 28 প্রেজেন্টস নারী স্বাস্থ্য রেনেটার নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নোবেল অনলাইন 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটা। আজকে আলোচনার বিষয় আইভিএফ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার লিজা চৌধুরী। ম্যাডাম, আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা তো আসলে জানি যে আইভিএফ যখনই শব্দটা আসে অনেকটা মানসিক চাপ মনে করে থাকে। এই মানসিক চাপ মোকাবেলায় সাধারণ একজন মেয়ে বা একজন মা কি কি করতে পারেন? আসলে এটা একটা উল্লেখযোগ্য, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই মানসিক চাপটা কিন্তু শুধু আমাদের দেশের কুসংস্কার সেই জন্য, অথবা পেছনের টান, লোকে কিছু বলল, পাড়া প্রতিবেশী কি বলল, এগুলো নিয়ে কিন্তু ভীষণ মানসিক চাপে থাকেন কাপল। তারা কিন্তু বিভিন্ন রকম কে পিছে কি বলে সেগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। তো যেটা প্রপার কাউন্সেলিং, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটার সাকসেস ভালো, এবং এটা করলে আমাদের একটা বাচ্চা হবে। এবং অনেক ধরনের মানসিক চাপ থাকে যে এখানে কিন্তু মানে গ্যামেট চেঞ্জ হয় কিনা, অথবা ডোনারিজম আছে কিনা, এটা নিয়ে অনেকের ধর্মীয় এবং বিভিন্ন রকম চাপ থাকে। এবং আমাদের দেশে বিশেষ করে সামাজিক চাপটা অনেক বেশি। পাড়া প্রতিবেশী, শ্বশুরবাড়ির লোকজন, সবার কিন্তু অনেক চিন্তা, কেন হচ্ছে না, কিভাবে হলো, এটা নিয়ে কি হবে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস এবং যেটা কাউন্সেলিং, দুটার কিন্তু আমাদের সামাজিকভাবে অনেক প্রয়োজন। এটা করলে কিন্তু মানসিক চাপ থেকে দূরে থাকা যাবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি তো উত্তরা ফার্টিলিটি সেন্টারের চেয়ারম্যান এবং চিফ কনসালট্যান্ট। উত্তরা ফার্টিলিটি সেন্টারে এখনকার রোগীদের জন্য আসলে কি ধরনের সুযোগ সুবিধা আছে? আমাদের এখানে সর্বাধিক যে টেকনোলজিগুলো, আমাদের এখানে সবই আছে। আমাদের এখানে আইইউআই, আইভিএফ, ইক্সি, ফ্রিজিং, সব ধরনের টেকনোলজি এখন আছে। আমাদের শুধু প্রিকনসেপশনাল যে পেরিকনসেপশনাল জেনেটিক টেস্টিং বা ডায়াগনোসিস এটি নাই। এটি বাদে আমাদের মোটামুটি সব ধরনের আইভিএফ এর হায়ার অ্যাড টেকনোলজি যেগুলো, সেগুলো আমাদের আছে এবং আমরা করছি। আমাদের সাকসেস রেট মাশাআল্লাহ ভালো। একটু ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই, যে প্রযুক্তিগত দিক থেকে এখন উন্নত হচ্ছে, ভবিষ্যতে এই আইভিএফ এর প্রযুক্তি থেকে কি পরিবর্তন আসতে পারে? ভবিষ্যতে যে আইভিএফ এর চেঞ্জটা যেটা আসবে, সেটা কিন্তু অলরেডি সব জায়গায় চলে আসছে। যেমন এআই দিয়ে কিন্তু কে কি মানে অনেক কিছু করা যাচ্ছে। তো আমাদের সবচেয়ে বেশি উন্নত হবে যেটা, সবচেয়ে স্বাস্থ্যকর ভ্রূণ আমরা কম খরচে এবং আমরা এটা করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এটা একটা এআই দিয়ে এটা করা যাবে। আর একটা হচ্ছে স্টেম সেল থেরাপি। আমাদের এখানে ওভারিয়ান রিজার্ভ অনেক কমে যাচ্ছে, টেস্টিকুলার ফেলিওর বেশি। আমরা যদি স্টেম সেল থেরাপি দিতে পারি তাহলে এটা রিজুভিনেশন হবে এবং আবার ওভুলেশন এবং স্পারমাটোজেনেসিস হতে পারে। এটা একটা প্রক্রিয়া। এবং দেখা যাচ্ছে স্টেম সেল থেকে কিন্তু এই উসাইট এবং স্পাম তৈরি করাও হয়তো একসময় সম্ভব হবে। আর একটা যেটা আমরা করতে পারি বিভিন্ন দেশে হচ্ছে অল্প মাত্রায় ইউটেরাইন ট্রান্সপ্ল্যান্টেশন, যার কিছু কিছু আছে যেখানে প্রতিস্থাপন, ইউটেরাসের প্রতিস্থাপন করলে, ইউটেরাস ট্রান্সপ্লান্ট করলে কিন্তু মা হতে পারে। এটা একটা হতে পারে। আর একটা যেটা জিন এডিটিং করে কিন্তু যে জেনেটিক রোগ আছে সেগুলো কিন্তু বাদ দেওয়া যেতে পারে। এগুলো হতে পারে আধুনিক বা সম্ভাব্য ভবিষ্যতে এসব আসবে এবং অনেক গবেষণা চলছে ওয়ার্ল্ড ওয়াইড। হয়তোবা আমরা দেখতে পাবো বা পেয়ে যাব। একটু সাফল্যের হার সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু প্রযুক্তি পরিবর্তন আসবে, ভবিষ্যতে আসলে সাফল্যের হারে কতটা পরিবর্তন আসতে পারে? সাফল্যের হার আমাদের বৈজ্ঞানিকরা মনে করছেন এটা 70 থেকে 80%। এটা এমন একটা নিরাপদ এবং একটা পদ্ধতি হবে, যেমন যেসব দম্পতিরা সাধারণ যেমন চিকিৎসা করে সেভাবেই হয়তো হাতের কাছে সব ধরনের টেকনোলজি পেয়ে যাবে এবং যে মানসিক চাপ, যে হতাশা, যে ভ্রান্ত ধারণা, এগুলো আর হয়তো থাকবে না। একটু আরেকটু সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই, যে সামাজিক এবং নৈতিকতার দিক থেকে আসলে আইভিএফ নিয়ে এখনো পর্যন্ত অনেকের মধ্যে কুসংস্কার রয়েছে। অদূর ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো পরিত্রাণের জন্য আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করছেন? সবচেয়ে বেশি যেটা নৈতিকতার দিক, যেটা হচ্ছে মানে ডোনারিজম, অথবা যেটা আমাদের দেশের মানুষের ভুল ধারণা যে তার হাজব্যান্ডের স্পাম এবং তার ওয়াইফের উসাইট এটা দিয়েই করা হবে কিনা। আমাদের ইসলাম কিন্তু সবচেয়ে আধুনিক ধর্ম
সবচেয়ে আধুনিক ধর্ম আমাদের ধর্মে শুধু ম্যারিড একটা কাপলের তাদের গ্যামেটস নিয়ে, তাদের উসাইট এবং এমব্রায়ো নিয়ে আমরা যে কোনো প্রক্রিয়ায় যদি এই টেস্ট টিউব বেবি অথবা আইভিএফ করি, এটা কিন্তু আমাদের ধর্মে অনুমতি দিয়েছে। কিন্তু আমাদের এটা প্রচার নাই। আর আমরা যারা মানে মুসলিম বা আমাদের মুসলিম লয়ে আছে, উই ক্যান মিক্স দ্য ডোনার্স উসাইট অর ডোনার্স পাম্প। এভাবে যদি করা যায় তাহলে এটার মধ্যে কিন্তু আর উই ক্যান ডু ট্রান্সপারেন্ট। আমরা যদি এটা ট্রান্সপারেন্সি সব জায়গায় যদি ব্যবহার করি এবং এটার যে প্রযুক্তিগত দিক সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা ভুল হওয়ার অথবা এটা ট্রান্সমিশন হওয়ার কোনো রকম নাই, সুবিধা নাই। তো আমাদের এই টেকনোলজিগুলো আমাদের দেশেই আছে। আমরা যদি প্রত্যেকটা স্টেপে যদি আমরা চেক ব্যাক করে যাই, তাহলে এটা অনৈতিক কিছু হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ম্যাডাম, আইভিএফ যখন চিকিৎসা দেওয়া হচ্ছে, আমরা জানি যে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতার ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়? তো সতর্কতা এটা একটা ব্যয়বহুল আমাদের দেশের মানুষের জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা ডিসপোজেবল, প্রত্যেকটা ইনজেকশন যেটা দিয়ে আমরা ওভুলেশন করাই, এটা কিন্তু কস্টলি এবং দামি। তো আমাদের দেশের জন্য, মানুষের জন্য সুখবর, আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেমন রেনেটা, ইনসেপ্ট, এরা সবাই কিন্তু এই হরমোন ড্রাগস নিয়ে আসছে এবং আমরা বেশ কম মূল্যে পাচ্ছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি। আমরা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি এবং আমরা যদি আমরা যে মিডিয়া কিনে নিয়ে আসি, মিডিয়াগুলো কিন্তু একটু দামি এবং খুব সেনসিটিভ। তো আমি আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিদের বলবো, ওনারা যদি আমাদের মিডিয়া তৈরি করে দেন, তাহলে কিন্তু আমরা আরও সাশ্রয়ী দামে আমরা আইভিএফ করতে পারবো এবং আমাদের ওই আসলো কিনা, মিডিয়া পেলাম কিনা, এটা নিয়ে আমাদের টেনশনে থাকতে হবে না। যেহেতু ওনারা মেডিসিন তৈরি করছেন, ওনারা যদি পাশাপাশি মিডিয়া তৈরি করেন, তাহলে আমরা যারা আইভিএফ স্পেশালিস্ট, আমাদের জন্য খুবই সুবিধা হবে, আমাদের জনগণ অনেক উপকৃত হবে। ম্যাডাম, আইভিএফ এর বিষয়টা যখন আসে, আপনি তো বলছিলেন যে জনসাধারণ এখন উপকৃত হচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু মায়েদের মধ্যে একটা ভয় কাজ করে। অনেকেই বলেন যে আসলে অন্য ভ্রূণ এনে তার মধ্যে প্রতিস্থাপন করছে। বিভিন্ন রকমের আসলে কুসংস্কার এখনও আছে বিদ্যমান। এই কুসংস্কারগুলো মোকাবেলায় আসলে কি ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন বর্তমান চিকিৎসা ব্যবস্থায়? আমরা যেটা করছি, আমরা যখন ওভাম পিক আপ করছি, তখন প্রত্যেকটা যার ভ্রূণ তার আইসোলেটেড এবং আলাদা করে রাখছি। আমরা যে একজনেরটা আরেকজনের না চলে যায়, এই জন্য আমাদের যে সিরিজ অফ প্রোটেক্টিভ মেকানিজম আমরা সবগুলোই নিচ্ছি। আমাদের বাংলাদেশে যেগুলো আইভিএফ সেন্টার আছে সবাই নিচ্ছে। এখানে আমাদের দেশে ডোনারিজম বা ভ্রূণ চেঞ্জ করা, এটা কিন্তু আমাদের লতে নাই এবং আমরা করি না। এবং আমাদের সিএমএইচ এর আইভিএফ সেন্টারে এই প্রোটেকশনের জন্য আমাদের কিন্তু বোঝাতে অনেক আমাদের অথরিটিকে হয়েছে। তো আমরা যখন আমাদের চেকলিস্টগুলো দেখিয়েছি যে আমরা এভাবে করব, তারপরে তারা সম্মতি দিয়েছেন এবং আমরা করতে পারছি। আমাদের সাথে আজকে সম্পৃক্ত হওয়ার জন্য আশা করি আমরা আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন।